নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল। তোমরা আছো প্রতীক স্পিক্স। আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে একটি স্টককে কী করে খুঁজে বার করব, তার কীরকম প্যারামিটার্স থাকতে হবে, তার কোন রেশিওগুলো ভালো হতে হবে, সেগুলো সম্পর্কে পুরো ডিটেলস আলোচনা করব। আশা করি এই ভিডিও দেখলে পরে তোমাদের আগে মোটামুটি কোনো ভিডিও দেখতে হবে না। একটি স্টকের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিসে মোটামুটি মেজরিটি তোমরা এই ভিডিও থেকে শিখে যাবে। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। প্রথম কথা হচ্ছে যে আমরা কোন ধরনের স্টককে নেব সেটা আমাদেরকে বেছে নিতে হবে। সবার প্রথমে একটা ক্রাইটেরিয়া আমাদেরকে ফিক্স করতে হবে যে আমরা যে স্টকটি বাছতে যাচ্ছি সেটি অ্যাকচুয়াল কারণ কি। মানে আমরা যে স্টকটিকে নেব সেটা আমরা কতদিন হোল্ড করব এবং কীরকম ধরনের রিটার্ন আমরা সেখান থেকে আশা করছি। অনেকের কাছে এটাও হতে পারে যে আমরা 1 বছরে হয়তো 50% আশা করতে পারি। যদি সেরকম কারোর এক্সপেকটেশন থাকে তাহলে এই ভিডিওটা তাদের জন্য নয়, কারণ ওরকম প্রেডিকশন করা সম্ভব নয়। কোন স্টক 50% দেবে সেটা তো বলা খুবই অসম্ভব ব্যাপার। কিন্তু হ্যাঁ, যদি মার্কেটকে বিট করে ভালো স্টক নিতে হয়, মানে 15-20%-এর ভিতরে যদি কাউকে রিটার্ন দেখতে হয়, সেটা এই ভিডিওতে সম্ভব। আর যদি কেউ মাল্টি ব্যাগার করতে যাও, সেই জন্য একটা জিনিস ইম্পর্টেন্ট বুঝতে হবে সবাইকে, যে যত ভালো স্টক হবে তাকে তত বেশি দিন হোল্ড করতে হবে, তবেই তুমি রিটার্ন দেখতে পারবে। সাপোজ তুমি একটা শেয়ার নিয়ে রেখেছো যেটা ফান্ডামেন্টালি খুব ভালো, সেটা যদি তোমাকে 30% রিটার্ন দিয়ে দেয় 1 বছরে, তুমি যদি ওটাকে সেল করে দাও, তারপরে যদি কোনো দিন সেটাকে আর পুনরায় না কিনে নাও, তাহলে সেই 30%ই তার গ্রোথটা থেমে যাচ্ছে না তোমার জন্য। কিন্তু যে সেটাকে হোল্ড করে রাখছে 2 বছর, 3 বছর, 4 বছর, হতে পারে সেটা মাল্টিব্যাগার হয়ে গেল, 2 টাইমস হয়ে গেলো, 3 টাইমস হয়ে গেলো, সেটা হোল্ডিংয়ের উপরে নির্ভর করে। সেজন্য সবার প্রথমে নিজের টার্গেটটাকে ফিক্স করতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কী চাচ্ছি, আমরা কতটা পার্সেন্টেজ চাচ্ছি, আমরা সুইং ট্রেডের জন্য যাচ্ছি না আমরা একটা লং টার্মের কথা ভাবছি, সেটা তোমাদেরকে প্রথমে মাথায় ক্লিয়ার করে নিতে হবে। সেকেন্ড, একটা জিনিস ক্লিয়ার করতে হবে, যখন আমরা বেশি রিটার্নের কথা ভাববো তখন আমাদেরকে এটাও বুঝতে হবে যে বেশি রিটার্নের জন্য বেশি রিস্কও রয়েছে। এবার রিস্ক মানে কি, আমরা যে রিস্ক নিতে রেডি, কিন্তু টাকাটা যখন ডুবতে থাকে না, তখন রিস্ক নিতে কেউ রেডি থাকে না। তখন মনে হয় আরে বাবা, টাকাটাই তো এতটা আমাদের লস হয়ে গেল। রিস্ক রেশিও এবং রিস্কের যে রিওয়ার্ড সেটা খুব ইম্পর্ট্যান্ট এবং সেটা বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট। সাপোজ আমি 2:1 যদি রিস্ক নেই, দ্বিগুণ পয়সা দিয়ে দেবো আমি 1 গুণ লাভের জন্য। মানে আমি 200 টাকা লাগাবো যদি আমি 100 টাকা পেতে পারি, কিন্তু এটাতে মাথায় রাখতে হবে যে 200 টাকাটাও চলে যেতে পারে। সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো বোঝার খুব প্রয়োজন রয়েছে। শুধুমাত্র যে আমরা টার্গেট একটা মেপে নিলাম যে এত টার্গেট আসবে, সেটা নাও আসতে পারে। অনেক সময় কি হয়, শেয়ারে আমরা যখন ইনভেস্ট করি আমাদের শেয়ারটা নিচের দিকেও যায় না, উপরের দিকেও যায় না, সাইডওয়েজ মার্কেটে চলতে থাকে। তখন আমরা ভাবি যে এটাতে তো লস হচ্ছে না, অ্যাকচুয়ালি ওটাতে তোমার টাইমটাকে লস করে দিচ্ছে না ওরা। ওই সময় তুমি যদি অন্য কোনো শেয়ার নিতে, তাহলে পরে সেই শেয়ারটাই খুব তাড়াতাড়ি তোমাকে রিটার্ন দিতে পারতো। তো এই জিনিসগুলোই আজকে আমরা এই ভিডিওতে বুঝবো, যে কীরকম শেয়ার পিক করা উচিত এবং কীরকম সময় তাকে বাই করা উচিত। শেয়ার পিক করার জন্য সবথেকে বেস্ট ওয়েবসাইট হচ্ছে স্ক্রিনার। আমি আগেও স্ক্রিনারে প্রচুর ভিডিও বানিয়েছি। স্ক্রিনারটাকে যত ইউজ করবে তত বেশি ভালো হবে, কারণ এখানে বিভিন্ন ধরনের তুমি ক্রাইটেরিয়া, ফ্যাক্টরস, ফিল্টার্স লাগাতে পারো, ঠিক আছে? সেটা খুব ইম্পর্টেন্ট। আমি এই মুহূর্তে একটা স্ক্রিন অ্যাড করছি, একটা নতুন স্ক্রিন ক্রিয়েট করছি। আমি চাচ্ছি এই স্ক্রিনের থ্রুতে আমি কিছু শেয়ার বাছবো যেগুলো মার্কেট ক্যাপ 5,000 কোটি টাকার উপরে যাতে না হয়, 5,000 কোটি টাকার নিচের মার্কেট ক্যাপ আমি খুঁজবো সাপোজ। তাহলে আমি এখানে লিখবো মার্কেট ক্যাপ। এবার এটা তোমার পার্সোনাল ব্যাপার, তুমি এর থেকে কমও নিতে পারো, বেশিও নিতে পারো। আমি 5,000 কোটি টাকার নিলাম, তারপরে এখানে অ্যান্ডটা দাও, খুব ইম্পর্টেন্ট, নাহলে পরে দ্বিতীয় কন্ডিশনটা দেবে না। এবং মার্কেট ক্যাপ কী হতে হবে, সাপোজ 2,500 কোটি টাকার বেশি। তাহলে একটা আমি রেঞ্জ দিয়ে দিলাম মার্কেটকে, যে 2,500 থেকে 5,000 ভেতরে আমাকে দিয়ে দাও। এবার এখানে একটা অ্যান্ড আমি দিয়ে দিলাম। এবার আমার মেন জিনিস, যে আমি যে শেয়ারটি আমি নিতে যাচ্ছি সেই শেয়ারটির কোন রেশিওগুলো আমার দরকার। সবার প্রথমে যে আমরা রেশিওর কথা বলবো সেটা হচ্ছে ডেট টু ইকুইটি। মানে কোম্পানির যে খুব বেশি ধার আছে সে তাহলে চলবে না। তো ডেট টু ইকুইটি রেশিও আমরা যদি সেফের দিকে রাখি 0.5 ধরবো, ঠিক আছে? তাহলে আমি যদি ডেট টু ইকুইটি রেশিও দেখি লেস দেন, চলো 0.6 রাখি, ঠিক আছে? তার মানে কোম্পানি এই ক্যাপাসিটি থাকবে যে ভবিষ্যতে আরও লোন নিতে পারে, এবং এই ক্যাপাসিটিও থাকবে যে লোনটা খুব বেশি না, তো আমরা লোনটা শোধও করতে পারবো। অনেক কোম্পানি রয়েছে এটা 1-এর উপরে থাকে, তো সেটাতে আমি যাচ্ছি না আপাতত, এটাই আমি রাখছি। প্রথমে এটা আমার ক্লিয়ার হয়ে গেল যে বেশি যাতে ডেট না থাকে। যদি ডেট 0 হয় তো সেটা খুবই ভালো। এবার হয়ে গেল প্রাইস টু আর্নিং রেশিও, পি রেশিও যেটাকে বলে। প্রাইস টু আর্নিং রেশিও আমরা কতটা চাই? দেখো, চলতি মার্কেটে একটা কথা আছে 20-র নিচে। এবার আমি একটা ভিডিওতে বলেছিলাম প্রাইস টু আর্নিংয়ে যে
সব সময় না চলতি মার্কেটে মানে 20 নিচে পাবে না, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আলাদা আলাদা পি হয়। তাহলে এবার প্রাইস টু আর্নিং রেশিও লেস দেন কী হতে হবে, ইন্ডাস্ট্রি পি, ইন্ডাস্ট্রি পি থেকে যাতে লেস হয়, এটা আমার হয়ে গেল। এবার আমি দেবো পেগ রেশিও। পেগ রেশিও সম্পর্কে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, কেউ যদি দেখতে চাও আই বাটন থেকে দেখতে পারো। পেগ রেশিও কী হবে, লেস দেন, চলো 0.9 করে দিলাম, ঠিক আছে, আমি 1 রাখতে চাচ্ছিলাম কিন্তু 0.9 করে দিলাম ফর দ্য সেফার সাইড। এবার আমাদের প্রাইস টু আর্নিং হয়ে গেছে, পেগ রেশিও হয়ে গেছে, অলরেডি এটা ভালো জায়গায় চলে এসছে। এবার আরও সিটা করবো, আরও সি মানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এই ক্যাপিটালের ভেতরে কিন্তু লোনও রয়েছে এবং নিজস্ব ক্যাপিটালও রয়েছে। আমি আরও ইটা এখানে নেবো না, শুধুমাত্র আরও সি দিয়েই করবো। আরও ই মানে শুধুমাত্র তার ইকুইটির উপরে হয়, রিটার্ন অন ইকুইটি। আরও সি কত হতে পারে, দেখো আমরা একটু বেশি রিটার্ন চাচ্ছি, একটু কম সময়, আমি ধরে নিচ্ছি যে মোটামুটি অডিয়েন্স সেটাই চাচ্ছে। তো এমন আরও সি চাই যেখানে রেজাল্টটা একদম ভালো হয়, মানে এক কথায় ভালো, সেটা হচ্ছে 25%, চুপচাপ 25% আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম, অ্যান্ডে দেবো। এবার এতগুলো ফিল্টার অলরেডি লেগে গেছে, ঠিক আছে, তো একবার চেক করে নিই যে এগুলোতে আদৌ কোম্পানি আসছে কি আসছে না। যদি না আসে তাহলে আমাকে অন্য জিনিস দিতে হবে। দেখো শুধুমাত্র 14টি কোম্পানি গেল, তার মানে কি, তার মানে এই যে 7,000 কোম্পানি, তার থেকে আমি শর্ট ডাউন করে দিয়েছি 14 নাম্বার অফ কোম্পানিজের ভিতরে। এখানে যে কটা রয়েছে সে কটাতে আমার সব ক্রাইটেরিয়া ফুলফিল হয়েই আসছে, একটা রেঞ্জের মধ্যে রয়েছে, পি ভালো, আরও আই ভালো, সব কিছুই এখানে ভালো রয়েছে। এবার আমাদের মোটামুটি এখানে ফিল্টার শেষের দিকে, তবে একটা জিনিস আমি এখানে আরও অ্যাড করব, যেটা হতে হবে যে এফআইআই হোল্ডিং, ঠিক আছে, মানে ফরেনার যে হোল্ড করে সেই হোল্ডিং প্লাস ডিআইআই হোল্ডিং হতে হবে গ্রেটার দেন 7%, মানে অ্যাটলিস্ট 3.5% যদি ফরেনার ডোমেস্টিক হোল্ডিং না থাকে তাহলে আর কী করা যাবে, এটা ভালো। আর আরেকটা জিনিসও দিয়ে দিই যেটা আমি চাই সবসময়, প্রোমোটার হোল্ডিং, যেটা আমি বলে থাকি, প্রোমোটার হোল্ডিংটা একটু যাতে বেশি হয়, গ্রেটার দেন 40%। এবার যদি আমি রান করি 14টা থেকে 5টা, তার মানে আমার কাছে এমন কিছু স্মল ক্যাপ কোম্পানির লিস্ট চলে এসছে যেগুলো মানে সব কটা ক্রাইটেরিয়াকে জয় করে হাতের মুঠোয় আমি নিয়ে চলে এসেছি, ঠিক আছে। এবার আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ম্যাক্সিমামটা এখানে হয়ে গেছে। এবার যেটা করতে হবে, ইন্ডিভিজুয়াল শেয়ারে যেতে হবে। সারদা মোটর এই কোম্পানিটা কী করে যদি জানতে হয় তাহলে পরে এখান থেকে দেখতে পারবে যে অটো কম্পোনেন্টসের কাজ করে। এখানে আদার্স অনেক ফ্যাক্টর থাকে যেগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আমি হালকা হালকা একটু টাচ করে চলে যাব। আরওসি দেখো কত আছে, 39%, খুব ভালো। আরওইটা আমি দেখিনি, কিন্তু অবভিয়াসলি আরওসি বেশি থাকলে আরওই মোটামুটি কাছাকাছিই থাকে। আর্নিং পার শেয়ার 100 টাকা, যেটা খুব ভালো রয়েছে। ইন্ডাস্ট্রি পি 23, এর হচ্ছে 15 প্রায়, তো মানে ওয়েল আন্ডার ভ্যালুড কোম্পানি, এখনও ওভারবট কন্ডিশনে আসেনি। এখান থেকে কোম্পানি যদি আমরা প্রফিটের দিকে একবার চোখ রাখি তাহলে আমরা দেখতে পারবো প্রফিট মার্চ 2022 এত ছিল, মার্চ 2023 205, 295, লাস্ট 12 মাসে 316, তার মানে প্রফিটও বাড়ছে, এটাও একদিকে ঠিকই রয়েছে। ফরেনার হোল্ডিং একবার দেখে নিই, ডোমেস্টিক হোল্ডিং কত রয়েছে দেখে নিই। আমি দুটো মিলে বলেছিলাম 7-এর উপরে হবে, ফরেনার 2%, ডোমেস্টিক প্রায় 12% এবং প্রোমোটার কাছে 64% রয়ে গেছে। তার মানে কোম্পানিটি খুব ভালো ফান্ডামেন্টালসের উপরে চলছে, সব দিকেই সব কিছু ভালো রয়েছে। এইভাবে আমরা ইন্ডিভিজুয়াল স্টকগুলো দেখে নেব। এবার কথা হচ্ছে যে আমার টেকনিক্যাল অ্যানালিসিসটা আমরা কোথায় করবো। দেখো তোমরা বিভিন্ন জায়গায় করতে পারো, যার কাছে যেই টুল অ্যাভেলেবল রয়েছে। যদি ফ্রি টুলের কথা বলি তাহলে পরে চার্ট ইঙ্ক বলে একটা ওয়েবসাইট রয়েছে, এখানে ফ্রি রয়েছে, প্রিমিয়াম ভার্জন রয়েছে, তোমরা ফ্রিতে করতে পারো, কোনো অসুবিধা নেই, কিছুই করতে হবে না। এখানে খুব সিম্পল, এই যে সারদা মোটর ইন্ডাস্ট্রির নামটিকে কপি করে নেবে, এই যে চলে এলো। এখানে আমরা করব টেকনিক্যাল অ্যানালিসিস। সবার প্রথমে মুভিং অ্যাভারেজে যাব, 3টে মুভিং অ্যাভারেজ অ্যাপ্লাই করব। আমি বলে দিচ্ছি কত কত অ্যাপ্লাই করব। 50 অ্যাপ্লাই করব, 100 অ্যাপ্লাই করব, 200 অ্যাপ্লাই করব। সিম্পল মুভিং অ্যাভারেজ রাখবো, চার্ট করে দেবো আমরা 1 বছরের, আমরা পরে 3 বছরেও দেখব। 1 বছর চার্ট আপডেট করে দিয়েছি।
তাহলে দেখো এখানে একটা ক্লিয়ার ইন্ডিকেশন আমরা দেখতে পাচ্ছি। তার আগে আর একটা আমি ইন্ডিকেটার যেটা হচ্ছে আরএসআই 14 ডেজের করা আছে, অসুবিধা নেই। এবং এখানে আমি বলিঞ্জার ব্যান্ড অ্যাপ্লাই করে দেবো, বলিঞ্জার ব্যান্ড 20 ইয়েস, বলিঞ্জার ব্যান্ডটা অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। এবার অনেকে বলিঞ্জার ব্যান্ড সম্পর্কে জানো না, তো তাদেরকে আমি বলে দিচ্ছি। বলিঞ্জার ব্যান্ড হচ্ছে একটা সিম্পল রিপ্রেজেন্টেশন অফ প্রাইস অ্যাকশন, যেখানে এই যে একটা তুমি এখন নতুন জিনিস দেখতে পাচ্ছ চার্টের ভেতরে, দুটো মানে একটা কভারের মতন রয়েছে, উপরে একটা লেয়ার রয়েছে, নিচে একটা লেয়ার রয়েছে। যখন স্টক নিচের লেয়ারে আসবে তখন মানে যথেষ্ট বটম টাচ করে গেল, আবার যখন উপরে লেয়ারটিকে টাচ করবে তার মানে অনেক বেশি উপরে চলে এসছে। আর মিডল দিয়ে একটা লাইন যায়, এটা একটা মুভিং অ্যাভারেজ, যেটা অ্যাভারেজটাকে মেনটেন করে। তো কখন কিনবে? অবভিয়াসলি যখন বটমের দিকে থাকবে তখনই কিনতে হবে। আর যদি কারো মনে হয় এত কমপ্লিকেটেড করতে চাবো না, আমি চাই না, এত কিছু আমি করতে পারবো না, তো ঠিক আছে, অসুবিধা নেই, বলিঞ্জার ব্যান্ড আমি সরিয়ে দিচ্ছি। হয়তো অনেকের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। এছাড়াও আমরা বলিঞ্জার ব্যান্ড ছাড়া আরামসে করতে পারি, কোনো অসুবিধা নয়, কিন্তু একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন চলে আসে। বলিঞ্জার ব্যান্ড যেখানে সরু হয় সেই জায়গাটা বাই করতে লাগে, ঠিক আছে। যাই হোক, আমরা এমনি করব। তিনটে মুভিং অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি এখানে। এটা হচ্ছে 50 ডেজ মুভিং অ্যাভারেজ, এটা 100 ডেজ, আর এটা 200 ডেজ। এই মুহূর্তে 200 ডেজের নিচে রয়েছে, যেহেতু মার্কেটে বেশ একটা বড় কারেকশন চলে এসছে, 200 ডেজের নিচে রয়েছে এবং প্রায় 50 ডেজের কাছাকাছি ট্রেড করছে। লাস্ট 3টে সেশন একটু পড়েছে, একটু বাউন্স দিয়েছিল, তারপর নিচে পড়েছে মার্কেট, ঠিক আছে। তার মানে এখন বেশ আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে এবং একটা বেয়ারিশ চার্ট ফলো করছে। এবার আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে একটা জিনিস বুঝতে হবে যে এই যে বেয়ারিশ চার্ট চলছে সেটা কি কন্টিনিউ হবে না বেয়ারিশ চার্টটি ট্রেন্ড রিভার্সাল হবে, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আমরা একবার 3 বছরের ডেটা দেখে নেব, অবশ্যই একবার 3 বছরের ডেটা দেখব। এখানে 3 বছর যখন আমরা ডেটা দেখছি, একটা জিনিস ক্লিয়ার, কোম্পানি অনেক দিন একটা রেঞ্জে এখানে টাইম স্পেন্ড করেছে, তারপর একটা বুল রান দিয়েছে এবং এটার একটা প্রাইস কারেকশান হচ্ছে, ঠিক আছে। একদম সিম্পল ব্যাপার, একটা বিশাল বড় বুল রান গেছে, এবার তারপরে প্রাইস কারেকশান হচ্ছে। এবার আমাদেরকে এটা সবসময় চোখ রাখতে হবে যে প্রাইস কারেকশানটা কতক্ষণ হবে। যতক্ষণ অবধি আমাদের এই যে মুভিং অ্যাভারেজগুলো রয়েছে না, যে মুভিং অ্যাভারেজগুলো আমরা দেখছি, সেগুলোতে গোল্ডেন ক্রসওভার যতক্ষণ না অবধি হচ্ছে ততক্ষণ আমরা বাই করবো না, ঠিক আছে। আমি যে 6 মাসের একটা চার্ট নেই, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। কীরকম? এই যে 50 ডেজের চার্টটি যখন উপরের দিকে ওঠা শুরু করবে, একে ক্রস করবে, তখন একটা ক্রসওভার হলো। আবার যখন 200 ডেজকে ক্রস করবে তখন একটা ক্রসওভার হবে। তার কিছুদিন পরে এই 100 দিনের চার্টটিও আবার 200 দিনের চার্টকে ক্রস করবে। এই ক্রসওভার পয়েন্টগুলো খুব ক্রুশিয়াল। এইসব ক্রসওভার পয়েন্টগুলোর পরে যখন একটা বড় গ্রিন ক্যান্ডেল, এখানে যেমন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এরকম বড় বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, তখন যদি আমরা এন্ট্রি নেই, তখন আমরা খুব সহজে অল্প দিনে বেশি রিটার্ন পেতে পারবো। কিন্তু কারো যদি মনে হয় যে না, আমরা ওই রকম সময় এন্ট্রি নেব না, রোজ রোজ দেখা সম্ভব নয়, তাদের জন্য একটা শর্টকাট রয়েছে। তারা নিচে চলে আসবে, এখানে দেখো আরএসআই দেখা যাচ্ছে, আরএসআই ভ্যালু থাকবে এখানে। এই দেখো এখন আরএসআই কত রয়েছে এখানে, 48.98, ঠিক আছে। এবার এই যে নিচের ব্যান্ডটি, নিচে যে লাইনটি, এটি 30। তো যখন এটা 30 to 35 কাছে থাকবে সেই সময় বাই করে নাও, তার মানে একদম আন্ডার ভ্যালুড অবস্থা বাই করেছো, এরপরে র্যালি আসার চান্স থাকবে। তো মোটামুটি এইভাবেই আমরা প্রত্যেকটার ফান্ডামেন্টালস ইন্ডিভিজুয়ালি দেখতে পারি, তারপর টেকনিক্যাল দেখতে পারি। তো এইভাবেই আমরা একটা স্টককে বেছে নিতে পারবো। যেরকম মার্কেট ক্যাপিটাল তোমাদের চাই, তোমরা লার্জার মার্কেট ক্যাপিটালে করবে, আরও বেশি কোম্পানি পাবে। আমি স্মল দিয়ে দেখালাম। এসব কোম্পানিতে যদি একটু ভালো ফান্ডামেন্টালে যদি আমরা ইনভেস্ট করি না, আমরা কোন দিকে নিশ্চিন্ত থাকি বলো তো? যতই বড় ক্র্যাশ আসুক না কেন, আমার টাকাটা ফিরে আসবে, টাকাটা উঠে আসবে। এই জিনিসটা রিসার্চের থ্রুতে হয়। আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছু জানতে পেরেছো, বুঝতে পেরেছো, শিখতে পেরেছো। যদি পছন্দ হয় ভিডিওটি, একটি লাইক অবশ্যই করে দেবে। তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।